ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি এই ভিডিওতে ত্রিপুরার যে টেট মামলা ত্রিপুরা হাইকোর্টে, যেটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন, আর গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে টেট মামলা, এই দুটিকে নিয়ে আলোচনা করব। কারণ আজকে একটা হিয়ারিং ছিল ত্রিপুরা হাইকোর্টের মামলাটা, যেটা সুপ্রিম কোর্টের এসেছে। তারপর আপনারা জানতে চাইছেন, অ্যাকচুয়ালি দুটো ভিউ কিন্তু সামনে উঠে আসছে আমার বিশ্লেষণে, একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ পজিটিভ কাদের রেসপেক্টে? যারা সিনিয়র টিচার, যারা 2010-11 আগে যাদের নিয়োগ, তাদের রেসপেক্টে আমি এই কথাটা বলছি। দেখুন, আমি প্রথমে ইতিবাচক বিষয়টাকে ডিসকাস করি। আজকে যে হিয়ারিং ছিল তার আগে আমি একটা কথা বলি, ত্রিপুরা হাইকোর্টে টেট মামলাটার চরিত্র আর সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর যে টেট মামলার চরিত্র দুটোর পুরো বিপরীত। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্ট যেটা রায় দিয়েছিল যে 2010-11 যে এনসিটির বিজ্ঞপ্তি, তার আগে যাদের নিয়োগ তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তির নিয়ম কার্যকর হবে না, অর্থাৎ টেট দিতে হবে না বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট লাগু হবে না। এবং একটা কথা ভুলে গেলে চলবে না, ত্রিপুরা হাইকোর্টের ওই বিচারটা করেছিলেন কিন্তু ত্রিপুরা হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিস, তার সাথে আরেকজন ছিলেন। অর্থাৎ রায়টা দিয়েছে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস, এবং তিনি পর্যবেক্ষণে একটা কথা বলেছিলেন যে ওই যে এনসিটি 2010-11-তে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, তারপর 2017-তে যেটা লাগু করলো, সেটা বলেছিল লেজিসলেটিভ কম্পিটেন্স, অর্থাৎ তাদের কোনো লেজিসলেটিভ কম্পিটেন্স নেই বা ওটার কোনো আইনি বৈধ নয় ওই বিষয়টা, অর্থাৎ আগে থেকে লাগু করার বিষয়টা। তো যাই হোক, তাহলে সেই মামলার চরিত্র আর সুপ্রিম কোর্টের টেট মামলার চরিত্র সম্পূর্ণ বিপরীত। এবারে আজকে সেই ত্রিপুরা টেটের শুনানিটা ছিল একই বিচারপতি, কমন বিচারপতি একজন আছেন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত, যিনি 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের টেট মামলার জাজমেন্ট দিয়েছেন, আবার এই মুহূর্তে ত্রিপুরা টেট মামলাটা শুনছেন। তো আজকে হেয়ারিংয়ে, অ্যাকচুয়ালি ত্রিপুরা টেটের হেয়ারিংটা আজকে ছিল। তো অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত উনি প্রথমেই বললেন যে এটা অনেকগুলো রিভিউ পিটিশন পড়েছে এবং অ্যাগ্রিভড টিচার্স তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তখন একজন আইনজীবী বললেন যে হ্যাঁ, অনেক স্টেটও রিভিউ করেছে। তো আমরা জানি মোট 10টা রিভিউ পিটিশন দাখিল হয়েছে, একটা রিট পিটিশন দাখিল হয়েছে, আমি সেগুলো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো তার মাঝখানে একজন আইনজীবী 2010-এর এনসিটির বিজ্ঞপ্তি সম্পর্কে বেশ কিছু কথা বলবার পারমিশন চেয়েছেন এই ত্রিপুরার রায়টার পরিপ্রেক্ষিতে। তো উনি যেটা বলতে চাইলেন যে তারপরে এই ত্রিপুরার মামলাটা নেক্সট হিয়ারিং দেওয়া হয়েছে 19 নভেম্বর 2025, এবং উনি যেটা বলতে চাইলেন যে হ্যাঁ, এটার অনেকগুলো রিভিউ পিটিশন ফাইল হয়েছে, তাহলে সেগুলোর হিয়ারিং হয়ে যাক, তারপর এটার হিয়ারিং করা হবে, এমনই ওনার একটা চিন্তা ভাবনা। তার মানে এখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে 19 নভেম্বরের আগে সুপ্রিম কোর্টের টেট মামলার রিভিউগুলোর ফয়সলা হয়ে যাবে। সেটা ক্লোজ চেম্বারে হবে না, ওপেন হিয়ারিং হবে, সেটা বিচারপতিদের ভাবনা চিন্তার বিষয়। এবার এখান থেকে ইতিবাচক দিক কোনটা উঠে আসছে, যে 1 সেপ্টেম্বর 2025 উনি একটা জাজমেন্ট দিয়েছেন, প্যারালাল একটা চরিত্রের মামলার জাজমেন্ট। যদি সেটাকেই কন্টিনিউ করার হতো তাহলে উনি আজকে এই মামলাটাকে পজিটিভলি এগিয়ে নিয়ে যেতেন, যে 1 সেপ্টেম্বর একটা জাজমেন্ট দিয়েছি, সেক্ষেত্রে টেট সবাইকেই দিতে হবে, সেই মর্মেই তিনি এগিয়ে নিয়ে যেতেন। কিন্তু উনি এখানে আপাতত ত্রিপুরা মামলাটার হেয়ারিংটাকে একটা টেম্পোরারি ছেদ করলেন, যে না, আগে ওই রিভিউগুলো হোক। তার মানে কোনো প্রান্ত থেকে ওনার একটা হয়তো মনে হয়েছে, এবার দেখুন এই যে রিভিউগুলো জমা পড়ছে, প্রত্যেকটা রিভিউর সাথে তো ডকুমেন্ট জমা পড়ছে, সেগুলো ওনারা অ্যানালিসিস করছেন। যদি ক্লোজ চেম্বারেও হেয়ারিং হয় তো ওইগুলো অ্যানালিসিস করে তো একটা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেবেন। হিয়ারিং মানে আমি ওই ক্লোজ চেম্বারের যে সিদ্ধান্তর কথা বলতে চাইছি। পাশাপাশি ওই হিয়ারিংয়ের পর গোটা দেশ জুড়ে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলোও ওনাদের নজরে থাকে, যদিও সেগুলো কোনো ম্যাটার করে না, আমি সেগুলো আলোচনার মধ্যে আনছিও না। কিন্তু যে ডকুমেন্টগুলো জমা পড়েছে রিভিউর মাধ্যমে, সেগুলোকে ওনারা পর্যালোচনা করছেন, করতে গিয়ে হয়তো কিছু একটা মনে হয়েছে, যে কারণে ওনারা ওইগুলোর হিয়ারিং আগে করতে চাইছেন ত্রিপুরার টেট মামলাটার হিয়ারিং করার আগে। তাহলে কোথাও একটা মামলাটার হয়তো চরিত্র পরিবর্তন হতে পারে 1 সেপ্টেম্বর 2025-এর জাজমেন্টে, এমন একটা কিন্তু ইঙ্গিত রয়েছে। এটা গেল একটা ইতিবাচক দিক। এবার নেতিবাচক দিকটা আমি বলবো, তারপর আপনারা দুটোই বলবেন। দেখুন, ত্রিপুরা হাইকোর্টের মামলাটা সুপ্রিম কোর্টে গেছে, আপনার যেদিন গেছে তারপর দীপঙ্কর দত্ত বাবুর হাতে মামলাটা এসেছে গত 13 সেপ্টেম্বর 2024। এটা ভালো করে বুঝবেন।
অর্থাৎ 1 বছর হয়ে গেল উনি ত্রিপুরা মামলাটা শুনছেন, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, যে মামলাটা টেট মামলা, যেটা 1 সেপ্টেম্বর জাজমেন্ট হলো, সেই মামলাটা সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি এন্ট্রি হয়েছে 2018 সালে, কিন্তু ওই মামলাটা দীপঙ্কর বাবুর এজলাসে উঠেছিল প্রথম 19শে মে 2025। তার মানে 2025-এর মে মাস থেকে 4 মাসের মধ্যে উনি জাজমেন্ট দিলেন 1 সেপ্টেম্বর। কিন্তু 1 বছর আগে থেকে ত্রিপুরার মামলাটা উনি কিন্তু শুনছেন বা পর্যালোচনা করছেন সেপ্টেম্বর 2024 থেকে। ভালো করে বুঝুন, সেপ্টেম্বর 2024 থেকে উনি ত্রিপুরার মামলাটা অ্যানালিসিস করছেন, যার চরিত্র পুরো বিপরীত 1 সেপ্টেম্বরের জাজমেন্টের রেসপেক্টে। এবার সুপ্রিম কোর্টের টেট মামলাটা উনি হাতে পেয়েছেন মে 2025, 4 মাস পর উনি জাজমেন্ট দিলেন। ত্রিপুরার মামলাটা হাতে পেয়েছেন সেপ্টেম্বর 2024। তাহলে সেপ্টেম্বর 2024 থেকে সেপ্টেম্বর 2025, এই 1 বছর তো উনি ত্রিপুরা মামলার যাবতীয় যা ডকুমেন্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেগুলো তো উনি অ্যানালিসিস করেছেন। করেও তো উনি 1 সেপ্টেম্বর 2025 ওরকম বিপরীত রায়টাই দিলেন। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, ত্রিপুরা মামলাতে যে সমস্ত ডকুমেন্টগুলো, যেটা অনেকে এক্সপেক্ট করছে 2010-এর ক্লারিফিকেশান, 2011 এনসিটির ক্লারিফিকেশান ওই মামলাতে ঢুকবে। আজকেও ওই মামলার যিনি ত্রিপুরার পিটিশনার, অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি রেসপন্ডেন্ট মিস্টার সজল দেব, ত্রিপুরাবাসী, তিনিও একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। উনি বলেছেন যে আমাদের যথেষ্ট ডকুমেন্ট, অকাট্য ডকুমেন্ট আছে এইটার বিষয়ে। তো আমার কথা হচ্ছে, সেই ডকুমেন্টগুলো 1 বছর ধরে অ্যানালিসিস করেও তো উনি সেপ্টেম্বর 2024 থেকে 1 বছর অ্যানালিসিস করেও তো উনি সেপ্টেম্বর 2025-এ ওরকম বিপরীত রায় দিলেন। তাহলে বিপরীত চরিত্র সম্পন্ন ত্রিপুরার রায় বা তার ডকুমেন্ট কতটা সুপ্রিম কোর্টের টেট মামলার যে জাজমেন্ট 1 সেপ্টেম্বরের তাকে প্রভাবিত করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি প্রভাবিত করতো, তাহলে 1 সেপ্টেম্বর 2025 কি উনি বিপরীত চরিত্র সম্পন্ন জাজমেন্ট দিতেন 1 বছর ধরে ত্রিপুরা মামলাটা অ্যানালিসিস করার পরও? এটাই কিন্তু আমার মতে একটা নেতিবাচক দিক। এবার আমি জানি না কোন দিকটা বিচারপতিদের মধ্যে চলছে, কারণ আমি আগেও বলেছি, এসএসসি 2016 মামলার সময় আমি বলেছি, বিচার আবেগ দিয়ে হয় না, বিচার যুক্তির ওপর দাঁড়িয়ে হয়। এবার বিচার অনেক ক্ষেত্রে অমানবিক হয়, সেটা আমরা অতীতে বহুবার দেখেছি, সেই নিয়ে আমি বহু কথা বলেছি, অনেক চেঁচিয়েছি। তো আজকেও সেই একই পরিস্থিতি। তো এখন এবার কোন যুক্তির ওপর দাঁড়িয়ে কি বিষয়টা হবে সেটা সম্পূর্ণ বলা মুশকিল, কিন্তু দুটো ভিউ এখান থেকে উঠে আসছে। তবে আজকে উনি রিভিউটাকে শোনার যে একটা কথা বললেন, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক আসছে, এবং যেটুকু মনে করা যাচ্ছে 19শে নভেম্বরের আগেই কিন্তু রিভিউটার ফয়সালা হবে। অর্থাৎ অক্টোবরের শেষ দিকটা দীপাবলির ছুটি থাকে সুপ্রিম কোর্টে। তো সেক্ষেত্রে আমার যেটা ধারণা, নভেম্বরের প্রথম দিকেই হয়তো রিভিউগুলোর ফয়সালা হয়ে যাবে, এবং রিভিউগুলোর ফয়সালা হয়ে গেলে একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে যে বিষয়টা কি দাঁড়ালো, এবং সেই ফাইনাল যে বিষয় তার ওপর নির্ভর করে ত্রিপুরার রায়টাও কিন্তু প্রভাবিত হবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো এটাই আমার একটা সামগ্রিক চিত্র মনে হলো। আপনারা অনেকে ওই ভিডিওটা দেওয়ার পর প্রশ্ন করছেন যে আপনি কি বুঝলেন, সহজ করে বোঝান, কারণ কোর্টের মধ্যে যে আলোচনাগুলো হয় সেগুলো তো সবটা পর্যালোচনা ওইভাবে করা যায় না। তো আমার যেটা মনে হলো, দুটো দিক থেকে দুটো ভিউ কিন্তু উঠে আসছে। এবার আরও হয়তো আগামী দিনে কিছুটা এগিয়ে গেলে অনেকটা বিষয় পরিষ্কার হবে, সেটা দেখা যাক। তো যেমন বিষয় সামনে আসবে বা আমার যেমনটা মনে হবে আমি শেয়ার করব, কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে তো খুব বেশি মন্তব্য করার জায়গা থাকে না, তো আমি সেটা করছিও না। আপাতত এটুকুই বিশ্লেষণ করলাম। ধন্যবাদ।